ডিয়ার ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ মজা চ্যানেলের পক্ষ থেকে। আমি সুকুমার সেন। আপনারা নিশ্চয়ই জানেন যে এই চ্যানেলে অর্থাৎ ম্যাথ মজা চ্যানেলে আমি গণিতের এমসিকিউ অংশ, লিখিত অংশ, পাশাপাশি ট্রান্সলেশন, অনুবাদ, ফোকাস রাইটিং এগুলো সাজেশন আকারে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। অর্থাৎ যেহেতু গ্রামীণ ব্যাংকের এই যে পদটা ট্রেনি অফিসার বলেন, শিক্ষানবিশ অফিসার বলেন আর প্রবেশনারি অফিসার বলেন, যে নামেই ডাকেন না কেন, এটা কিন্তু সেম পদ এবং ট্রেনিং পিরিয়ড শেষে এটাতে নবম গ্রেডে সিনিয়র অফিসার পদে কিন্তু পদায়ন করা হয় 22,000 টাকা স্কেলে এবং অন্যান্য সুযোগ সুবিধা সহ কিন্তু আপনাদের 35,000 প্লাস আপনাদের বেতন হবে। তবে ট্রেনিং পিরিয়ডে আপনাদের বেতন 13,000 টাকা প্রথম 5 মাস এবং তারপরে 7 মাস কিন্তু 15,000 টাকায় আপনাদেরকে ট্রেনিং সেশনে চাকরি করতে হবে এবং তারপরে ফাইনালি একটা পরীক্ষা নেবে তারা। একাধিক হতে পারে পরীক্ষা, দুটো তারা পরীক্ষা নেয়। এই পরীক্ষায় যদি আপনারা সাফল্যের সহিত উত্তীর্ণ হন তখন কিন্তু আপনাকে সিনিয়র অফিসার পদে বিভিন্ন শাখায় আপনাকে পদায়ন করা হবে। তো এই হচ্ছে শুরুর দিকের গল্প। গ্রামীণ ব্যাংকে যারা চাকরি পাবেন তাদের ক্ষেত্রে। আর অনেকেই কিন্তু আমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন গ্রামীণ ব্যাংকের এই পদটা নিয়ে, যে আসলে এই পদটা কেমন বা এখানে সুযোগ সুবিধা কীরকম, আমি আসলে পরবর্তী সময়ে চাকরি প্রিপারেশন চালিয়ে যেতে পারবো কিনা, বা শুক্র শনিবার যে পরীক্ষাগুলো হয় সে পরীক্ষাগুলোতে আমি অংশগ্রহণ করতে পারবো কিনা, নানা ধরনের প্রশ্ন। বেতন ভাতা কীরকম, বা এই পদের পরীক্ষা সংক্রান্ত যে লিখিত পরীক্ষা হবে নাকি এমসিকিউ পরীক্ষা হবে, তো নানা ধরনের প্রশ্ন আপনাদের রয়েছে। তো আমি একটা একটা করে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি। তো শুরুতেই যেটা বললাম যে পদের নাম নিয়ে আপনাদের সমস্যা, গ্রামীণ ব্যাংকের আসলে ট্রেনি অফিসার, শিক্ষানবিশ অফিসার বা প্রবেশনারি অফিসার একই জিনিস বা একই পদ। এরপরে আসেন দ্বিতীয় যে প্রশ্নটা আপনারা আমাকে করেন, সেটা হচ্ছে পরীক্ষার জন্য আপনাদের মোবাইলে যে মেসেজ এসেছে বা SMS এসেছে সেখানে শুধু লিখিত পরীক্ষার কথা বলা হয়েছে, কিন্তু আসলে লিখিত পরীক্ষা শুধু কিন্তু এখানে হবে না। লিখিত বলতে আপনারা শুধু রিটেন বোঝেন, মানে লিখে লিখে যেটা উত্তর করতে হয়। আসলে লিখিত বলে তারা, কিন্তু পরীক্ষা কিন্তু হবে এমসিকিউ এবং লিখিত বোথ সিস্টেমে। এমসিকিউ আসবে 80টা, সেখানে 60 নম্বর থাকবে, আর লিখিত আসবে 40 নম্বরের, সেখানে 4টা প্রশ্ন থাকবে, তবে একাধিক ম্যাথ থাকে কিন্তু সেখানে ম্যাথে। তার মানে 60 আর 40 মোট 100 নম্বর। তো টোটাল পরীক্ষা অনুষ্ঠিত হয় কিন্তু 1.5 ঘন্টার। এই পরীক্ষা কতক্ষণ হয় সেটা নিয়েও আপনাদের নানা প্রশ্ন। তো দেখেন, এমসিকিউ এবং রিটেন পরীক্ষার নম্বর বন্টন কীরূপ এটা নিয়ে আপনারা অনেকে আমার কাছে জানতে চান। তো একটু আগে আমি বলেই দিলাম, এমসিকিউ অংশ 1 ঘন্টা পরীক্ষা হবে, 80টা এমসিকিউ থাকবে, 60 মার্কস, কোনো নেগেটিভ মার্কিং সেখানে থাকে না। আর রিটেন পরীক্ষা হবে 40 নম্বরের। সেখানে কি আসে, একটা আসে ফোকাস রাইটিং যেটা ইংরেজিতে লিখতে হয়, একটা আসে বাংলা থেকে ইংরেজি অনুবাদ, আর একটা আসে ইংরেজি থেকে বাংলা। তাহলে বুঝতেই পারছেন যে 10, 10, 20 এখানে। আর অঙ্ক আসবে 4টাও আসতে পারে, 2টাও আসতে পারে। অঙ্কে থাকবে 10 নম্বর, তাহলে মোট 4 10 40 নম্বর। আর এই যে রিটেন পার্টটা, এটা অ্যান্সার করার জন্য খুবই অল্প সময় দেওয়া থাকে। এর আগে কিন্তু মাত্র 30 মিনিট ছিল, এবারে একটু হয়তো বেশি থাকতে পারে, কিন্তু কম থাকার কোনো সুযোগ নেই। কেননা 30 মিনিটে আপনাদের 40 নম্বরের উত্তর দেওয়া কিন্তু খুবই টাফ। এক্ষেত্রে লিখিত পরীক্ষাটা খুব গুছিয়ে এবং খুব দ্রুত গতিতে লিখে আপনাদের কিন্তু উত্তর করতে হবে। এরপরে আরও কি রয়েছে, সময় বন্টন কীরূপ, তো আমি বলেই দিলাম যে সময় বন্টন হচ্ছে 90 মিনিট টোটাল। এমসিকিউ পরীক্ষা হবে 60 মিনিটস এবং আপনার রিটেন পরীক্ষা হবে 30 মিনিটস। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তবে আপনারা প্রশ্নের উপরে একটু লক্ষ্য করবেন যে আসলে নম্বর বন্টন এবং নেগেটিভ মার্কিং আছে কিনা। এরপরে দেখেন, এমসিকিউ প্লাস লিখিত পরীক্ষা কি একদিনই হবে, অনেকেরই প্রশ্ন। তো এই প্রশ্নের আমি উত্তর দিচ্ছি, হ্যাঁ, একদিনই হবে লিখিত পরীক্ষা এবং এমসিকিউ পরীক্ষা। প্রথমে লিখিত হবে, একই সাথে আপনাকে প্রশ্ন এবং খাতা দেওয়া হতে পারে, অথবা প্রথমে লিখিত পরীক্ষার প্রশ্ন, পরে প্রথমে এমসিকিউ পরীক্ষার প্রশ্ন এবং পরে লিখিত পরীক্ষার প্রশ্ন দেওয়া হতে পারে, যদি তারা আলাদা আলাদা করতে চায়। কিন্তু একসাথেই কিন্তু প্রশ্ন দেয়া হয়, ইতিপূর্বে তাই দিয়েছিল আমার যতটুকু মনে পড়ে। এবার আসেন, পরীক্ষা শেষ হওয়ার কতদিন পরে রেজাল্ট দিবে, এই প্রশ্নটা অনেকেই করেন। অ্যাটলিস্ট 20 দিন তো সময় লাগবে, তবে অনেক সময় 15-16 দিনেও কিন্তু তারা রেজাল্টটা দিয়ে দেয়। তো যেহেতু সারা বাংলাদেশে একই সাথে বিভিন্ন জায়গায় পরীক্ষা হচ্ছে, তো সেক্ষেত্রে কয়েকদিন হয়তো বেশি সময় লাগতে পারে। তো ধরে নেন 20 দিনের মধ্যেই তারা এমসিকিউ পরীক্ষা এবং লিখিত পরীক্ষা যেটা নেবে সেটা রেজাল্ট দিয়ে ভাইবার জন্য ডেট কিন্তু আপনাদেরকে দিয়ে দিবে। তো যারা খুবই সিরিয়াস তারা অবশ্যই ভালোভাবে প্রিপারেশনটা নেন। অনেক জনকেই কিন্তু তারা লিখিত বা এমসিকিউ পরীক্ষাতে টেকাবে, তারা কিন্তু বেশি সংখ্যক প্রার্থীকে ভাইবার জন্য কল করবে। এই জন্য আপনারা একটু ভালো করে প্রিপারেশন নেন, যাতে করে আপনার কল পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এরপরে আসেন, ভাই কী জিজ্ঞাসা করবে এবং কোন কোন কাগজ লাগবে।
তো এটা যখন ভাইবা দিবেন তখন হচ্ছে আমি বলে দিব আপনাদের সবার জন্য, কিন্তু যেহেতু আপনারা প্রশ্ন করেছেন তো সেক্ষেত্রে আমি একটু বলি যে ভাইভায় আসলে কি কি জিজ্ঞাসা করে। ভাইভায় এটা ইনশিওর করতে চায় তারা যে আপনাকে যে চাকরিটা তারা দিবে এই চাকরিটা আসলে আপনি করতে পারবেন কিনা বা আপনার কতটুকু ক্যাপাবিলিটি রয়েছে এই জবটা করার। অনেকেই হয়তো ফিজিক্যালি ফিট নাও থাকতে পারে, তাদের কিন্তু চাকরি হবে না। তো কেউ যদি হ্যান্ডিক্রাফট হয় বা নানা ধরনের প্রবলেম থাকে তো সেটা কিন্তু আলাদা, কিন্তু যদি আপনি এমন হন যে বডি ল্যাঙ্গুয়েজ আপনার সেরকম, আপনাকে কিন্তু সিনিয়র অফিসার পদের চাকরি তারা দেবে না। মনে রাখবেন, খুব স্মার্টলি, মানে চেহারা যে সুন্দর হতে হবে এমন কিন্তু না, কিন্তু স্মার্টলি আপনাকে ভাইবা দিতে হবে, সরি। এবং দেখেন আরেকটা জিনিস রয়েছে যে কাগজপত্র কী কী লাগে। মূল সনদ লাগবে, পাশাপাশি আপনারা আবেদন যে করেছেন সেই আবেদনের কপিটা লাগবে, এবং আপনাদের যে প্রবেশপত্র তারা দিবে ভাইবার জন্য সেটা কিন্তু আপনাকে ডাউনলোড দিয়ে সাথে নিয়ে যেতে হবে। যদি তারা ছবি চায় কিংবা অন্যান্য কাগজপত্র চায় সেটাও কিন্তু আপনাকে মেসেজ দিয়ে বলে দেবে, ঠিক আছে? এ বিষয়ে আপনারা চিন্তা করবেন না। এবার আসেন, কাদের চাকরি হওয়ার সম্ভাবনা বেশি? যারা এই পদে বেশি নম্বর পাবেন নাকি যাদের বয়স বেশি বা শেষের দিকে তারা? আসলে দেখেন, একটা পরীক্ষা আপনি যখন দেন তখন কিন্তু এমসিকিউ অংশ, লিখিত অংশ এবং ভাইবা অংশ, এই তিনটা অংশেই কিন্তু একটা নির্দিষ্ট নম্বর আপনি যখন পাবেন সেটা কিন্তু তাদের ওখানে তোলা থাকবে। তো ধরেন আপনি এমসিকিউ এবং লিখিততে খুব বেশি নম্বর পেয়েছেন, ভাইভায় যদি একটু কম নম্বরও পান সেক্ষেত্রেও আপনার কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আবার যদি আপনি লিখিত এবং এমসিকিউ অংশে খুব মানে কম নম্বর পান, ভাইভায় যদি বেশি নম্বর পান সেক্ষেত্রেও রয়েছে। আবার দুটোতেই যদি আপনি মোটামুটি ভালো একটা নম্বর ক্যারি করতে পারেন তাহলে তো 100% আপনার চাকরি হয়ে যাবে। এমন না যে যারা ফ্রেশ মানে কেবলই সদ্য গ্রাজুয়েশন কমপ্লিট করে আবেদন করেছেন তাদের চাকরি হবে না, তাদেরও কিন্তু অনেকেরই চাকরি হয়ে যাবে। তবে যাদের বয়স একেবারে শেষের দিকে তারা যদি ভাইবা বোর্ডে নিজেকে উপস্থাপন করতে পারেন যে আসলে এই চাকরিটা আমি করবই এবং আমার এই চাকরিটা খুবই পছন্দের, তাহলে তাদেরকে কিন্তু নেওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। কেননা গ্রামীণ ব্যাংকের যারা ভাইবা নেবে তারা কিন্তু চেষ্টা করে যে যারা চাকরি করবে এবং প্রকৃতপক্ষে যারা নিডি চাকরিটা পেতে চায় তাদেরকেই দেওয়ার চেষ্টা করে, এটাই কিন্তু তারা ভাইবা বোর্ডে বুঝতে চায়। নচেত একটা রিক্রুটমেন্ট হচ্ছে মানে অ্যানাউন্স করে পরীক্ষা নিয়ে ভাইবা পর্যন্ত ট্রেনিং শেষ করতে অনেকটা সময় লাগে এবং তাদের কিন্তু অনেক ব্যয় হয়। এখন আপনি ধরেন সব কিছু শেষ করে চাকরিটা করলেন না, অন্য কোথাও চলে গেলেন বা আপনি বেশি মেরিটোরিয়াস, তো সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরি না হওয়ারও পসিবিলিটি রয়েছে। মনে রাখবেন, তারা কিন্তু মানে খুব মেরিটোরিয়াস যারা তাদেরকে কিন্তু জব নাও দিতে পারে। তবে আপনি যদি বোঝাতে পারেন ভাইবা বোর্ডকে যে না আপনার চাকরিটা আসলেই প্রয়োজন, আপনি করতে চান যে কোনো মূল্যে, তাহলে কিন্তু আপনার চাকরিটা হয়ে যাবে। এই বিষয়টা মাথায় রাখবেন। আর ভাইবা বোর্ডে কিন্তু অযথাই ভাব নেওয়া যাবে না, ঠিক আছে? তারা কিন্তু আপনাকে ফুলিয়ে দিতে পারে। তো যেহেতু আপনারা প্রশ্ন করেছেন তো এই জন্য আমি এটার উত্তর দিলাম। পরবর্তী সময়ে এই নিয়ে আমি আরও বিস্তারিত ভিডিও বানাবো যারা লিখিত এবং এমসিকিউ পরীক্ষায় টিকবেন আপনারা। এরপরে দেখেন, অনেকে প্রশ্ন করেছেন যে বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা আসলে কি কি থাকে এখানে। তো বলে রাখি, ট্রেনিং পিরিয়ডে আপনাদের একরকম বেতন হবে এবং যখন চাকরি স্থায়ী হয়ে যাবে তখন আর একরকম বেতন হবে। তো আমি একটু পরেই এই বিষয়গুলোতে আসতেছি। তার পূর্বে আমি এখানে আরও যে বিষয়গুলো হচ্ছে আপনারা আমাকে প্রশ্ন করেন সেই বিষয়গুলো সম্পর্কে আমি একটু বলার চেষ্টা করছি। দেখেন, সেটা হচ্ছে যে আপনারা অনেকেই জানতে চান যে শিক্ষানবিশ অফিসার বা ট্রেনি অফিসার বা প্রবেশনারি অফিসার অথবা সিনিয়র অফিসার স্থায়ী হওয়ার পর যে নামে আপনারা ডাকেন না কেন, এটার কাজ কি, আসলে কি কি কাজ আপনাকে করতে হবে। তো দেখেন, শুরুতে বলি যে আপনাকে টার্গেট দেবে। বর্তমানে কিন্তু প্রত্যেকটা ব্যাংকেই টার্গেট রিলেটেড কাজ হয়ে থাকে, অর্থাৎ আপনার মান্থলি, তারপরে হচ্ছে ত্রৈমাসিক বা ষান্মাসিক বা বাৎসরিক একটা কিন্তু টার্গেট থাকবে যে আপনাকে এই জিনিসগুলো অ্যাচিভ করতে হবে। সেটা আপনি যে কোনো ব্যাংকে যান না কেন, হোক বেসরকারি, হোক স্বায়ত্তশাসিত, হোক বিশেষায়িত কিংবা সরকারি ব্যাংকেও কিন্তু এই বিষয়গুলো থাকে অনেক সময়। আর গ্রামীণ ব্যাংকে তো অবশ্যই থাকবে। এছাড়া আপনাকে অফিসিয়াল মিটিং অ্যারেঞ্জ করতে হবে এবং মিটিংয়ে উপস্থিত থাকতে হবে। অডিট রিলেটেড বেশ কিছু কাজ করতে হবে যেহেতু আপনি সিনিয়র অফিসার। এছাড়া আপনাকে ঋণদান করতে হবে, ঋণ বিতরণ এবং কিস্তি সংগ্রহ ঠিকমতো হচ্ছে কিনা সেটা তদারকি করতে হবে, সদস্য সংগ্রহ করতে হবে। এছাড়া আপনাকে উঠান সভা করতে হবে, সচেতনতামূলক বিভিন্ন কাজ করতে হবে, প্রশিক্ষণ সংক্রান্ত কাজ করতে হবে আপনার যারা অধস্তন রয়েছে। এরপরে রিসার্চের বেশ কিছু কাজ রয়েছে। গ্রামীণ ব্যাংক কিন্তু বেশ কিছু রিসার্চ বা গবেষণার কাজ করে থাকে, এগুলোতে কিন্তু আপনাকে ডাটা অ্যানালাইসিস করতে হবে। এরপরে রিপোর্ট প্রদান করে আপনাকে কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে
প্রেরণ করতে হবে। মনে রাখবেন এর প্রতিষ্ঠাতা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি কিন্তু নোবেল পিস প্রাইজ হচ্ছে পাওয়া একজন মানুষ, খুবই মেরিটোরিয়াস একজন মানুষ। বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কিন্তু উনি। এরপরে দেখেন পরীক্ষা পরিচালনাও করতে হতে পারে ছোট ছোট পদের জন্য। তো আপনার অফিসে যারা মানে আপনি আপনার আন্ডারে যাদেরকে নিয়োগ দেবেন সেরকম ছোটোখাটো যে পদগুলো রয়েছে, অফিসিয়াল যে পদগুলো, সেগুলোতে আপনাকে নতুন রিক্রুটমেন্টও কিন্তু প্রকাশ করে তাদেরকে নিয়োগ দিতে হতে পারে। তো এটাও একটা বিশেষ ক্ষমতা কিন্তু। এরপরে আসেন, আপনারা যেহেতু বেতন কাঠামো এবং অন্যান্য সুযোগ সুবিধা জানতে চেয়েছেন আমার কাছে, আমি বলতে চেয়েছিলাম। তো এখন বলি, প্রথম 5 অথবা 6 মাস আপনাকে কিন্তু 13,000 টাকায় ট্রেনিং সেশন চলাকালীন এখানে হচ্ছে চাকরি করতে হবে। চাকরি কিন্তু ভাইবা দিয়ে উত্তীর্ণ হওয়ার পরেও কিন্তু চাকরি আপনার কনফার্ম হয়নি, মনে রাখবেন। তাহলে 13,000 টাকায় আপনাকে কিন্তু প্রথম 5 বা 6 মাস চাকরি করতে হবে। এরপরে আপনাকে পরবর্তী 6 বা 7 মাস 15,000 টাকা বেতনে আপনাকে জোনাল অফিস বা বিভিন্ন যে অফিসগুলো রয়েছে এগুলোতে প্র্যাকটিক্যালি কাজের অভিজ্ঞতা বোঝার জন্য কিন্তু পাঠাবে তারা। এবং এই দুইটা বিষয় শেষে আপনার কিন্তু ফাইনালি একটা পরীক্ষা অনুষ্ঠিত হবে, এবং সেই পরীক্ষায় যদি আপনি কৃতকার্য হন সেক্ষেত্রে আপনাকে সিনিয়র অফিসার পদে কিন্তু নবম গ্রেডে 22,000 টাকা স্কেলে আপনাকে তারা হচ্ছে ফাইনাল সুপারিশ করবে। এবং তখন কিন্তু আপনি অন্যান্য সুযোগ সুবিধা, পার ডে লাঞ্চ ভাতা পাবেন 400 টাকা করে, এবং মূল বেতনের মানে 22,000 টাকার 40% মিনিমাম আপনি বাড়ি ভাড়া পাবেন। তো বাড়ি ভাড়া 8,800 টাকা পাবেন, এবং অন্যান্য মোবাইল বিল বলেন, অন্যান্য যে যাতায়াত খরচ বলেন, এগুলোও কিন্তু আপনি অল্প কিছু করে পেতে পারেন। তবে এই বিষয়গুলো কিন্তু পরিবর্তিত হতে পারে। তবে মূল বেতন, তারপরে আপনার হচ্ছে চিকিৎসা ভাতা, এরপরে আপনার হচ্ছে লাঞ্চ ভাতা এবং বাড়ি ভাড়া, এগুলো কিন্তু স্থির থাকে সব সময়ের জন্য। তো এরপর আসেন, আরও আপনারা কী কী জানতে চান যে অন্যান্য সুযোগ সুবিধা কী কী আছে, লোন ফ্যাসিলিটিস, তারপরে তারা কিন্তু বাইক ফ্যাসিলিটিস দেয়, মানে বাইক লোন দেয় 4 বছর কিংবা এরকম কাছাকাছি একটা সময় পর তারা বাইক লোন দেয়, এবং 10 বছর পর কিন্তু, অর্থাৎ আপনি যদি 10 বছর চাকরি করেন তাহলে কিন্তু তারা হোম লোন দেবে আপনাকে, এবং সেটা 5% থেকে 9% এরকম সুদের হারেই কিন্তু তারা দিয়ে থাকে। তো ইন্টারেস্ট রেট বা সুদের হারটা একটু হেরফের হয় অনেক সময়, তবে আপনি যেহেতু তাদের একজন এমপ্লয়ি, তাই না, তো সেক্ষেত্রে আপনাকে তারা কিন্তু সর্বোচ্চ সুবিধাটা দেওয়ার চেষ্টা করে। এছাড়াও আসেন, আপনারা প্রমোশনের ব্যাপারে জানতে চান যে সিনিয়র অফিসার পদে আমি যোগদান করে আমি মানে কতদিন পর পর হচ্ছে মানে কোন কোন পদে আমি প্রমোশন পাবো। তো দেখেন, নির্দিষ্ট একটা টাইম মেনটেন করে তারা আপনাকে প্রমোশন দেবে। তো প্রথমেই আপনি হচ্ছে যে পদে নিয়োগ পাবেন সেটা কি, সেটা হচ্ছে প্রবেশনারি অফিসার বা ট্রেনি অফিসার বা শিক্ষানবিশ অফিসার, যেটাই বলেন না কেন। এরপরে আপনি সিনিয়র অফিসার হবেন 1 বছর পর। তারপরে আপনি ডেপুটি প্রিন্সিপাল অফিসার হবেন, যেটাকে আমরা ডিপিও বলি। এরপরে আপনি প্রিন্সিপাল অফিসার হবেন, যেটাকে আমরা পিও বলি। এরপরে আপনি সিনিয়র প্রিন্সিপাল অফিসার হবেন, সেটাকে আমরা এসপিও বলি। এরপরে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হবেন, এরপরে জেনারেল ম্যানেজার বা জিএম হবেন। এরপরেও কিন্তু আরও প্রমোশন আপনার হতে পারে। তো এগুলো সিরিয়ালি হয়তো আমি বলতে পারিনি, কিন্তু এই পদগুলোই হচ্ছে আপনার ধীরে ধীরে আপনি প্রমোশন পেয়ে উপরে উঠতে থাকবেন, এবং আপনার বেতন স্কেল 22,000 টাকা থেকে কিন্তু লাফিয়ে 29,000, 35,000, তারপরে 40,000, 50,000 এরকম বেতন স্কেল কিন্তু আপনার বিভিন্ন গ্রেডে, অর্থাৎ 9 গ্রেড থেকে 8, 8 থেকে 7, 7 থেকে 6, 6 থেকে 5, 5 থেকে 4, মানে যত নিচে আসবে বেতন গ্রেড কিন্তু আপনার তত বৃদ্ধি পাবে। এবং বাড়ি ভাড়া যেহেতু মূল বেতনের 40%, সেক্ষেত্রে কিন্তু সেটাও তখন বৃদ্ধি পাবে। অর্থাৎ মোটামুটি একটা ভালো হচ্ছে মানে হ্যান্ডসাম স্যালারি কিন্তু আপনি প্রতি মাসে পাবেন। তো অবশ্যই তাহলে যেহেতু ভালো স্যালারি রয়েছে, আপনাকে একটু কষ্টও করতে হবে, মানে টার্গেট থাকবে, টার্গেট ফুলফিল করতে হবে আপনাকে, কিন্তু অ্যাটলিস্ট 8-10 ঘন্টা কিন্তু তাদের অফিসে হচ্ছে সময় দিতে হবে। এখন আপনি যদি মনে করেন যে আপনার এর চেয়ে বেটার জব আপনি ডিজার্ভ করেন, তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু কৌশলী হয়ে মানে এই হচ্ছে চাকরি করেও আপনি চাইলে কিন্তু অন্যান্য চাকরির পরীক্ষা দিতে পারবেন, তবে এর সুযোগ কিন্তু কিছুটা কম থাকে। ওকে, এরপরে আসেন, আমি পাঠকের বা আপনারা যারা ভিউয়ার্স রয়েছেন তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। তো দেখেন, বিশ্ব নামের একজন, উনি প্রশ্ন করেছেন যে স্যার 1 বছর পরে তো নবম গ্রেড, সবাই 1 বছর আগের কাহিনী শুনতে চায়, আপনি প্রশ্ন করেছেন। তো দেখেন, 1 বছর আগের কাহিনী তো আমি একটু আগেই বললাম, সেটা হচ্ছে আপনাকে প্রথম 5 মাস বা 6 মাস হচ্ছে কি করবে তারা, মিরপুরে যে তাদের অফিস রয়েছে সেই অফিসে নিয়ে এসে আপনাকে ট্রেনিং করাবে, এবং এই ট্রেনিং চলাকালীন সময়ে কিন্তু আপনাকে তাদের যে মানে হচ্ছে
থাকার যে জায়গা রয়েছে সেখানেই কিন্তু আপনাকে থাকতে হবে। তো সেখানে আপনি অন্যান্য চাকরি পরীক্ষা দেওয়ার সুযোগ শুক্রবার পাইলেও পাইতে পারেন, তবে যদি তারা শুক্রবার ট্রেনিং রাখে তাহলে কিন্তু আপনি এই সুযোগটা পাবেন না। যদি কোনো কারণ দেখিয়ে আপনি সেখান থেকে ছুটতে পারেন তাহলে কিন্তু পরীক্ষাগুলো আপনি অংশগ্রহণ করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু কষ্ট করতে হবে, তবে চাকরি হওয়ার পর আপনি কিন্তু চাইলে একটু ম্যানেজ করে পরীক্ষাগুলো দিতে পারবেন। এবার আসেন, ইতিমণি নামের একজন প্রশ্ন করেছেন যে লেখার সময় সিরিয়াল মেনটেন করতে হয় কিনা। তো দেখেন, অবশ্যই উনি হয়তো লিখিত পরীক্ষার কথা বলেছেন, কেননা এমসিকিউ পরীক্ষাতে তো অবশ্যই আপনি যেভাবে খুশি সেভাবে দাগাতে পারেন, এটাতে যায় আসে না। কিন্তু লিখিত পরীক্ষার সময় আপনি চাইলে 1, 2, 3, 4 4টা প্রশ্ন থাকে, তো আপনি প্রথমে 3 নম্বর প্রশ্নের উত্তর করতে পারেন। কিন্তু যখন আপনি গণিত ধরেন 4 নম্বরে রয়েছে, আপনি 4 নম্বর প্রশ্নের উত্তর দিচ্ছেন, 4-এর ক, খ, গ, ঘ ধরেন 4টা রয়েছে, তো আপনি প্রথমে গ তারপরে খ এরকম করবেন না। যেটা প্রশ্নের আপনাকে উত্তর শুরু করবেন সেটা সিরিয়ালি দিবেন। সেক্ষেত্রে প্রথমে 4, তারপরে 3, তারপরে 1, তারপরে 2 এরকম করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে যদি বলে দেয় তারা যে সিরিয়াল মেনটেন করতে হবে, উপরে যদি লিখে দেয় তাহলে সেভাবেই কিন্তু আপনাকে অ্যান্সারটা করতে হবে। ঠিক আছে, এরপরে আসেন, রহিমা নামের একজন প্রশ্ন করেছেন যে কোয়ালিফিকেশন কেমন লাগে একটু বলবেন স্যার। তো কোয়ালিফিকেশন আপনারা যখন আবেদন করেছেন নিশ্চয়ই আবেদনপত্রে লেখা ছিল যে আপনারা স্নাতক যারা সম্পন্ন করেছেন তাদের কিন্তু এই পদে আবেদন করার যোগ্যতা রয়েছে যে কোনো সাবজেক্ট থেকে। কিন্তু যারা ডিগ্রি কমপ্লিট করেছেন তাদের কিন্তু আপনার প্রিভিয়াস মাস্টার্স যে আমরা বলি স্নাতকোত্তর লাগবে। কিন্তু অনেকেই আমাকে মেসেজ করেছিলেন যে আপনারা ডিগ্রি পাস করেই মানে স্নাতকোত্তর না করেই আপনারা আবেদন করেছেন, আবেদন হয়েওছে এবং আপনাকে পরীক্ষার জন্য মেসেজ দিয়েছে। তারা কিন্তু এই পরীক্ষা দিলেও ফাইনালি আপনারা সুপারিশ পাবেন না। মনে রাখবেন, নিয়োগপত্রটা একটু ভালো করে দেখবেন। আপনারা আসলে পড়ে দেখেন না, অনলাইনের দোকানে আপনারা যান, গিয়ে বলেন যে আমি আবেদন করতে চাই, আপনাকে আবেদন করে দেয়, সেটা কিন্তু আপনারা পড়েই দেখেন না। মনে রাখবেন, চাকরি কিন্তু অনেক কিছুর উপর নির্ভর করে পাওয়া না পাওয়া। আপনারা অত সিরিয়াস না, যারা ভালো করে পড়েন, ভালো করে দেখেন, খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন যে আসলে কিভাবে পরীক্ষা হবে, সব কিছুর ব্যাপারে কিন্তু সেখানে বলা থাকে। কিছু কিছু বিষয় সেখানে বলা থাকে না, সেগুলো হয়তো আপনি ডাউট ক্লিয়ারের জন্য বিভিন্ন জনকে প্রশ্ন করতে পারেন। কিন্তু নিয়োগপত্রটা মানে যেটা সার্কুলার হয় সেই সার্কুলারটা আপনাকে কিন্তু ভালো করে পড়ে দেখতে হবে। সেখানে কিন্তু সব কিছু বিষয় লেখা থাকে সুন্দরভাবে। তো দেখেন, এরপরে আরেকজন প্রশ্ন করেছেন যে প্রশিক্ষণ চলাকালীন আপনি আমরা যেহেতু ঢাকায় থাকবো সেক্ষেত্রে পরীক্ষা দেওয়ার বা পড়াশোনা করার কোনো সুযোগ থাকবে কিনা। মনে রাখবেন, পরীক্ষা যখন আপনার ট্রেনিং পিরিয়ড চলবে তখন কিন্তু আপনি এ ধরনের সুযোগ সুবিধা নাও পেতে পারেন। ওকে, এবার আসেন, প্রমোশন আছে কি? তো একটু আগে আমি প্রমোশন সংক্রান্ত বেশ কিছু বিষয় বলেছি, তাই এই প্রশ্নের উত্তর দিচ্ছি না। এবার আসেন, বলা হচ্ছে যে শিক্ষানবিশ অফিসারের কতজন নেবে এটা একটু বলবেন প্লিজ। তো আপনি প্রশ্ন করেছেন, তো দেখেন তারা কিন্তু বলে না, তবে অতীতে তারা কিন্তু মোটামুটি 500, 600, 700, 800 মানে এরকম পদ ফাঁকা থাকতে দেখা যায়। যেহেতু সারা বাংলাদেশ ব্যাপী এটা, তো নিতে পারে এরকম, যেহেতু অনেকেই আবেদন করেছেন। তো এই আমি যেটা বললাম সংখ্যাটা, সেটাও কিন্তু আমার ধারণা থেকেই বললাম, এটার এক্স্যাক্ট তথ্য কিন্তু আমার কাছেও নেই। তারা কিন্তু ছোটোখাটো প্যানেলও করতে পারে, অর্থাৎ আপনাদেরকে শুরুতেই ডাকবে, তো তাদের মধ্য থেকে যদি কেউ জয়েন না করে বা যে কোনো কারণে বাদ চলে যায় তখন কিন্তু প্যানেল থেকে আপনাদের ডাকবে তারা, এই কারণে ছোটোখাটো একটা প্যানেল করে। তো আগে যারা আপনারা শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে পরীক্ষা দিয়েছেন এবং ফাইনালি চাকরিও পেয়েছেন, তাদের মধ্যেও কিন্তু প্যানেল করে, কিন্তু সেক্ষেত্রে বেশি করে প্যানেল করে। আর এই পরীক্ষা যেহেতু সিনিয়র অফিসার, সেক্ষেত্রে চাকরি পেলে অনেকেই ছাড়ে না, মানে তেমন কেউ ছাড়ে না বললেই চলে। তার মানে প্যানেল সুবিধা এখানে কিন্তু খুবই কম। এরপরে আসেন, সাজেশন থেকে কমন আসার সম্ভাবনা কেমন একজন প্রশ্ন করেছেন। দেখেন, সাজেশন আমরা তৈরি করি অভিজ্ঞতার আলোকে এবং প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত প্রশ্ন এই যে পদে আপনারা পরীক্ষা দেবেন সেটার পাশাপাশি অন্যান্য যে পদগুলো রয়েছে এবং ব্যাংক রিলেটেড অন্যান্য যে নবম গ্রেডের যে পদগুলো রয়েছে যেগুলোতে এমসিকিউ এবং রিটেন পরীক্ষা হয়, সেই পদগুলো অ্যানালাইসিস করি আমরা কিন্তু মোটামুটি শর্ট একটা সাজেশন তৈরি করার চেষ্টা করি, যাতে করে আপনারা এখান থেকে কমনও পান, আবার খুব বেশি পড়তেও না হয়। এই জন্য তবে আমি কখনোই বলি না যে সাজেশন থেকে শতভাগ কমন আসবে। তো অতীত অভিজ্ঞতা ঘেটে দেখা যায় যে অনেক সময় 30 বা 35% এবং সর্বোচ্চ 60-70% কিন্তু কমন আসতে দেখা যায়। তবে এটা আনসার্টেন একটা জিনিস বা অনিশ্চিত একটা জিনিস, এটা নিয়ে কখনোই গ্যারান্টি দেওয়া সম্ভব নয়। এরপরে শিক্ষানবিশ অফিসারের কাজ কী, তো একটু আগে আমি বলে দিয়েছি কাজ কী। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কি এই জব পাবে, এই প্রশ্নটাই কিন্তু অবান্তর। যারা মনে করেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট খুব একটা ভালো না, তাদের কিন্তু ধারণা ভুল। অনেক ভালো ভালো কলেজ রয়েছে, অনেক ভালো ভালো স্টুডেন্ট রয়েছে, কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি ব্যাকগ্রাউন্ডে প্রচুর স্টুডেন্ট কিন্তু প্রতি বছর বিসিএস বলেন, বাংলাদেশ ব্যাংকের এডি বলেন বা অন্যান্য বিভিন্ন ভালো ভালো জবে কিন্তু তারা ঢুকতেছে। তো এই কারণে এই প্রশ্নটাই অবান্তর। আপনি নিজেকে কখনোই ছোট ভাববেন না যারা ডিগ্রি পড়ছেন, মানে যে অবস্থানেই
আছেন না কেন, আপনি স্নাতকোত্তর করেছেন, তার মানে আপনার একটা যোগ্যতা রয়েছে এবং আপনি অবশ্যই ভালো একটা জব ডিজার্ভ করেন। নিজেকে সেভাবেই আপনি তুলে ধরবেন অন্যদের সামনে। কিন্তু আপনি যদি নিজেকেই নিজে ছোট ভাবেন তাহলে কখনোই কিন্তু আপনি ভালো জায়গায় পৌঁছাতে পারবেন না। মনে রাখবেন কথাটা। সময় তো 1 ঘন্টা দেয় প্রশ্নে, তো জি না, এটা 1 ঘন্টা সময় হচ্ছে এমসিকিউ পরীক্ষার জন্য, আর 30 মিনিট সময় দেয় তারা রিটেন বা লিখিত পরীক্ষার জন্য। এমসিকিউ এর নাম্বার কি লিখিত পরীক্ষায় যোগ হবে? খুবই ভালো প্রশ্ন করেছেন নূরজাহান। তো এমসিকিউ এবং লিখিত এই দুটো নম্বরই কিন্তু আপনাদের যোগ হবে, মনে রাখবেন। যদি এমন হয় যে এমসিকিউ প্রথমে নিল, এমসিকিউতে যারা টিকলো তাদের রিটার্ন পরীক্ষা নিল, সেক্ষেত্রে কিন্তু শুধু লিখিত নম্বর এবং ভাইবা নম্বরের ভিত্তিতে রেজাল্ট দেওয়া হবে। কিন্তু যে পরীক্ষায় শুরুতে এমসিকিউ এবং সাথে সাথেই মানে ওই দিনে লিখিত পরীক্ষা নেবে, সে সমস্ত পরীক্ষায় একসাথেই কিন্তু নম্বরটা যোগ করে তারপরে ভাইবার নম্বর ওর সাথে অ্যাড করে আপনাদের কিন্তু রেজাল্ট প্রস্তুত করা হয়, মনে রাখবেন। তার মানে অবশ্যই লিখিত এবং এমসিকিউ দুটো নম্বর যোগ হবে। এরপর আরেকজন বলেছেন এমসিকিউ এবং রিটেনের পাস মার্ক কি আলাদা? এটাও খুব ভালো প্রশ্ন। তো এমসিকিউ এবং রিটেনের পাস মার্ক কিন্তু আলাদা নেই, দুটো একসাথে যোগ করেই কিন্তু আপনাদের তারপর ভাইবা নম্বরটা অ্যাড করা হবে এর সাথে। তবে অনেকেই যেহেতু আপনারা পরীক্ষা দিচ্ছেন, যেহেতু পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি, তো সেক্ষেত্রে তারা করবে কি, তারা যেটা করবে সেটা হলো যে আপনারা যারা লিখিত পরীক্ষায় এমসিকিউ পরীক্ষায় খুবই কম নম্বর পাবেন, কম নম্বর মনে করেন ধরেন 20 বা 22 পেয়েছেন, তাদের কিন্তু লিখিত খাতা মূল্যায়ন করা হবে না। ধরে নিবে যে যেহেতু আপনি 20 পেয়েছেন, লিখিত পরীক্ষায় যদি আপনি 35ও পান বা 30ও পান, তবুও কিন্তু আপনি ভালো জায়গায় পৌঁছাতে পারতেছেন না। এই জন্য একটা স্ট্যান্ডার্ড নম্বর ধরতে পারে 30, 35 বা 40। তো লিখিত পরীক্ষায় স্ট্যান্ডার্ড মার্ক হচ্ছে ধরেন 35। তো যারা 35 বা তার নিচে পাবেন, আমি ভুল হয়তো বলছি দু একটা কথা, তো লিখিত পরীক্ষার কথা আমি বলছি না, আমি বলছি এমসিকিউ পরীক্ষার কথা। তো এমসিকিউ পরীক্ষাতে যারা আপনারা 35 বা তার চেয়ে কম পাবেন, তাদের অনেক সময় লিখিত খাতা মূল্যায়ন করা হয় না। ওটা আপনারা যদি পূর্ণ নম্বরও পান তবুও কিন্তু সেটা দেখা হয় না। এই বিষয়টা একটু মাথায় রাখবেন। এই জন্য লিখিত অংশে ভালো করার আগেই আপনাকে এমসিকিউ অংশে ভালো করতে হবে, এই বিষয়টা একটু মাথায় রাখবেন। তো যাবতীয় বিষয়গুলো আমি আপনাদেরকে বলে দিলাম, এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। তো ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, আপনারা এতক্ষণ মনোযোগ সহকারে দেখেছেন এবং শুনেছেন, এই জন্য ধন্যবাদ দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার কাছে যদি আপনারা চাকরির ম্যাথ স্পেশালি, আমি কিন্তু অনলাইনে স্পেশালি ম্যাথ পড়াই ধরে ধরে, যদি চাকরির ম্যাথ আমার কাছে পড়তে চান, আমার দুটো ব্যাচ রয়েছে, মানে 2 ধরনের ব্যাচ আমি পড়িয়ে থাকি। তো বেশ কিছু ব্যাচ আমি পড়িয়েছি, সেটা শেষের দিকে চলে গিয়েছে, এবং নতুন ব্যাচ আমি একটা নিয়েছি, অলরেডি শুরু করেছি, আর একটা নতুন ব্যাচ সামনে নিব। আপনারা যারা এমসিকিউ এবং লিখিত পরীক্ষার জন্য অঙ্ক শিখতে চান, তারা আমার এই ব্যাচে যোগদান করতে পারেন। 2 ধরনের ব্যাচ রয়েছে, একটা এমসিকিউ, সেটার কোর্স ফি হচ্ছে 510 টাকা, আর যারা লিখিত প্লাস এমসিকিউ দুটোই শিখতে চান, তাদের কোর্স ফি হচ্ছে 1020 টাকা। তো পছন্দ আপনার, আপনি যে কোনো ব্যাচে যোগদান করতে পারেন। তো যদি আমার চ্যানেলে আপনারা ভিডিওগুলো দেখে পছন্দ করেন, যদি ভালো লাগে, তাহলেই কেবল আমার সঙ্গে যোগাযোগ করবেন, আদারওয়াইজ কারো যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই। আর আপনারা আমাকে কল করবেন না, ওকে? আমি কিন্তু অফিসে থাকি, আমি একটা জবে রয়েছে, সেই অফিসে চলাকালীন সময় কিন্তু আমি কল রিসিভ করতে পারি না। হয়তো ফাঁকে ফাঁকে আমি টেক্সটের অ্যান্সার দিয়ে থাকি আপনাদের। তো আপনারা যারা সাজেশন নিতে চান, তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।